ফেনী নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন, পরিবারের সন্তোষ। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন রিজভী। হাজারো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয়। গণভোট বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামাতের। অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুতির বরখেলাপ করছে সরকার, অভিযোগ নাহিদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে 4 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়েছে। রিপোর্ট সৈকত সাদিকের। 7 বছর আগে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। সেই মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে সোমবার রায় আসে বিচারপতি ভীমদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ থেকে। মৃত্যুদণ্ড বহাল থাকে সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রথমে নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেওয়া হয়। এক পর্যায়ে তার হাত পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাকে 52 ইউনিটে ভর্তি করা হয়। উচ্চ আদালত নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবাইর, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন সাখাওয়াতের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে। 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। খালাস দেওয়া হয় সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন, কামরুন নাহার মনি সহ 10 জনকে। এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স। তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ রুমে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। তবে সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছেন পরিবারের সদস্যরা। রায়ের পর নুসরাতের মা শিরিন আক্তার জানান, মেয়েকে হারানোর বেদনা এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। পরিবারের জন্য সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায় ভুগছেন। আলহামদুলিল্লাহ, 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 আমরা সন্তুষ্ট রায়ে যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। কিন্তু আগে আজকে 7টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল, এখন আরো জোরদার বাড়াতে হবে। আমি বর্তমান মাননীয় তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩.৫ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক। একই সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জের পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসাতে নিজের ৩.৫ বছরের মেয়ে রুনা বেগমকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। এ ঘটনায় মেয়ের মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় তার স্বামীকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শরীফ আলী আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর আজ রায় দিল আদালত। মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রতি সরকারের আগ্রহ আছে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে যদি নিরাপত্তা জোট হয় সেখানে যোগ দেওয়া অস্বাভাবিক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাংবাদিকদের তিনি কথা বলেন, যারা দ্বৈত নাগরিকত্বের কথা বলছে তাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠেছে বলেও এ সময় মন্তব্য করেন হুমায়ুন কবির। বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগকারীদের ২০০৮ সালের জ্বালা উঠেছে। তিনি দাবি করেন, দেশের নাগরিকত্ব নিয়েই আছেন, দেশের পক্ষেই তার জোরালো অবস্থান। দেশের পক্ষের মানুষ, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন হুমায়ুন কবির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা ডিফেন্স প্যাক্টের প্রতি আগ্রহী সরকার। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। তো মানে কোন নিউজ পেপার মানে কারে তো জ্বালা যে মানে কাজকর্ম দিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? না, মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো, বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজার ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করে এগিয়ে যাবে। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়ে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দুপুর ১২টার দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা পরিবেষ্টিত হয়ে জিয়ার মাজারে যান রিজভী। দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ নেই, তবে স্থানীয় নেতারাই যোগ্য প্রার্থী ঠিক করবেন। নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। দলের নেতা কর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। গণভোট বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, সংসদে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতাপূর্ণ আচরণ পাচ্ছেন না তারা। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের সাথে বিরোধী দলের দূরত্বের বিষয়ে পরোয়ার বলেন, গণমাধ্যমের সঙ্গে জামাতের কোনো দূরত্ব নেই। বৈঠকে সম্পাদকেরা আহ্বান জানান, অতীতের বিরোধী দলের মতো বর্তমান বিরোধী দল যেন সহিংসতার রাজনীতি না করে। বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে
পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। দেশ পরিচালনায় 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতি রক্ষায় অনেক ক্ষেত্রেই সরকার বরখেলাপ করেছে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 6 মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, দেশে কোনো সংকট দেখা দিলে নিজেদের ব্যর্থতার দায় ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপর চাপানো হচ্ছে। গণভোটে রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি তার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, যেখানে শেখ হাসিনা রয়েছেন সেখানে তারেক রহমান গেলে তা দেশের জন্য অবমাননাকর। 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে। আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে। মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকেই পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ সরকার নয়, ঠিক করবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় সিইসি এমন মন্তব্য করেন। বলেন, সরকারের সহযোগিতা ছাড়া স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রস্তুত হলেই স্থানীয় নির্বাচন হবে। এই নির্বাচন সংসদ নির্বাচনের থেকেও ভালো করতে চায় ইসি। স্থানীয় আইন বিধি ভোটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে ভোটের দিন এখনও ঠিক হয়নি। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যে হবে বলে ইসি কাজ করছে, জানান সিইসি। দিন কোন আমরাই ঠিক করবো, এটা এমন না যে সরকার একটা তারিখ দিবে আমরা অ্যানাউন্স করে দিব, সেরকম সরকার স্যার হাতে চলতে পারবো না রে ভাই। আমার তো পুলিশ লাগবে, আমার বিজিবি লাগবে। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না, এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে, তাই না? তারা এই প্রস্তুতি দরকার হবে। এটা নতুন একটা সরকার আসছে, সুতরাং সবাইকে নিয়ে আমার যখন সবাই রেডি হবো তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। আমদানির সাথে পাল্লা দিয়ে রপ্তানি না বাড়ায় চট্টগ্রাম বন্দর ও আইসিডিগুলোতে খালি কন্টেইনারের পাহাড় জমেছে। ইয়ার্ডে জায়গা সংকটে বন্দরের কার্যক্রম পরিচালনায় তৈরি হচ্ছে নানা জটিলতা। তাই এবার বন্দরের বাইরে নন বন্ডেড এলাকায় খালি কন্টেইনার রাখার অনুমতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ও ছবিতে বিস্তারিত রিপোর্টে। দেশের মোট আমদানি রপ্তানির প্রায় 92% হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। গেল কয়েক বছরের তথ্য বলছে, ক্রমেই বাড়ছে কন্টেইনার ভিত্তিক আমদানি ও রপ্তানির ব্যবধান। প্রতিদিন যে হারে পণ্যের কন্টেইনার দেশে আসছে, রপ্তানি না থাকায় সেই হারে খালি কন্টেইনার ফেরত যাচ্ছে না। ফলে বন্দর ও আইসিডিগুলোতে জমছে খালি কন্টেইনারের পাহাড়। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে 2021-22 অর্থ বছরে আমদানি হয় 17,16,595 একক কন্টেইনার আর রপ্তানি হয় 15,38,763টি। অর্থাৎ রপ্তানি কন্টেইনারের ব্যবধান ছিল 1,77,832 একক। 2023 সালে আমদানি হয় প্রায় 13.5 লাখ একক কন্টেইনার, যার মধ্যে 94,915 একক ছিল খালি কন্টেইনার। একইভাবে 2025-26 অর্থ বছরে আমদানি রপ্তানির এই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 3,29,996 এককে। ফলে বাড়তি কন্টেইনারের চাপে ইয়ার্ডের কাজে নানা জটিলতা তৈরি হচ্ছে। যে পরিমাণ ইম্পোর্ট কন্টেনার বাংলাদেশে নিয়ে আসে সেই পরিমাণ কিন্তু এক্সপোর্ট যায় না, অর্ধেক যায়, বাকিটা খালি কন্টেনার হিসেবে ডিপোগুলোতে থাকে। এবং যেহেতু চার্জ এবং ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য হ্যান্ডলিং ট্যারিফ কম বাংলাদেশের ডিপোগুলোতে, সেই জন্য এমএলওরা জেনারেলি ডিপোগুলোতে খালি কন্টেনার সংরক্ষণের একটা প্রবণতা দেখা যায়। বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোতে বিপুল পরিমাণ খালি কন্টেইনার রয়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে নন বন্ডেড এরিয়াতে এনবিআর এর কাছে খালি কন্টেইনার রাখার অনুমতি চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বর্তমান ক্যাপাসিটি প্রায় 59,000 টিউস এবং আমাদের বন্দরে
প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার খালি কন্টেইনার থাকে। এই খালি কন্টেইনারগুলো যদি আমরা বন্দরের বন্ডেড এরিয়ার বাইরে রাখতে পারি তাহলে ওই 2-3 হাজার অতিরিক্ত আমরা কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ক্যাপাসিটিটা বেড়ে গেল। এদিকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছেন তারা। এমটিটাকে যদি আপনার নন বন্ডেড রাখে সেটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ হবে, বাট সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সিকিউরিটিটা কি হবে, অথবা কোন অথরিটি সেটাকে ফলো আপ করবে, এই বিষয়গুলো একটু জানাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। বর্তমানে ডিপোগুলোর কন্টেনারের ধারণ ক্ষমতা 1,06,000 একক, যার মধ্যে অর্ধেকের বেশি দখল করে আছে খালি কন্টেইনার। পাশাপাশি বন্দর ইয়ার্ডে প্রতিদিন পড়ে থাকছে 2 থেকে 3 হাজার খালি কন্টেইনার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়ায় সাইফুল ইসলাম নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের 2 বারের সাবেক সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বাঘপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছলে 3 যুবক তার পথ রোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পার্কিং ব্যবস্থা অনুমোদিত নকশা যাচাইয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এই অভিযান পরিচালনা করেন। সোমবার সকাল থেকে মহানগরীর ল্যান্ডসেট হাসপাতাল, ট্রিটমেন্ট হাসপাতাল, শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা অনুমোদিত নকশা যাচাইয়ের পাশাপাশি আবাসিক ভবনে হাসপাতাল নির্মাণ সহ নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে এসব সমস্যা দূরীকরণে নির্দিষ্ট সময়ও বেঁধে দেন, নইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। রংপুরে পরিবারসহ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে শোক র্যালি করেছে জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার দাবিতে মানববন্ধন হয়। জেলা স্কুলের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহ প্রেস ক্লাবে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। এছাড়াও ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবিবা মীরা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সহ সংশ্লিষ্টরা। রুহুল কবির রিজভীকে বিএনপি মহাসচিব ও শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় আনন্দ মিছিল হয়েছে গাইবান্ধায়। জেলা বিএনপির আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা উপজেলা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। রাঙামাটিতে জেলা পুলিশের মাদক বিরোধী র্যালি ও সুধী সমাবেশ হয়েছে। শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সভাপতিত্ব করেন। নোয়াখালীতে হত্যা ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে স্থানীয় সন্ত্রাসী একরাম বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার ধর্মপুর ইউনিয়নের বয়ার বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দ্রুত এ বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কক্সবাজারের উন্নয়ন বিরোধিতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার পর্যটন উন্নয়ন ও পরিবেশ রক্ষা কমিটি। জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ফেনীর নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন, পরিবারের সন্তোষ। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন রিজভী, হাজারো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয়। গণভোট বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামাতের, অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুতির বরখেলাপ করছে সরকার, অভিযোগ নাহিদের। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।